सर्वम शिवमयम शिवानंता शिव कृपानंता। मदर्स डे, फादर्स डे, फ्रेंडशिप डे, वर्ल्ड एनवायरनमेंट डे, वर्ल्ड योगा डे, ভ্যালেন্টাইন্স ডে, ইন্টারন্যাশনাল উইমেন্স ডে, 8 মার্চ। এই যে এতগুলো দিন আমরা কমেমোরেট করেছি, উদযাপন করা হয়, এটা উৎসর্গ করা হয় একটা কোনো বিশেষ বিষয়কে, এই কনসেপ্টটার আন্ডারলাইং প্রিন্সিপালটা হচ্ছে রিমেম্ব্রেন্স অ্যান্ড রেসপেক্ট। কিন্তু আলটিমেটলি গিয়ে ফাদার্স ডে, মাদার্স ডে, ভ্যালেন্টাইন্স ডে, উইমেন্স ডে, এগুলোতে গিয়ে আলটিমেটলি গিফটস অ্যান্ড অর্নামেন্টস বিভিন্ন বিষয় কনজামশন হয়। আন্ডারলাইং প্রিন্সিপাল যেটা, সেটাকে কিন্তু আমরা ভুলে যাই এবং সেটার কোনো উন্নতি সাধন হয় না। এবং এই যে বিভিন্ন দিনগুলোকে আমরা অ্যাসাইন করেছি, তার মধ্যে উইমেন্স ডে আর এনভায়রনমেন্ট ডে, এই দুটো দিনের মধ্যে কিন্তু একটা বিশেষ জোরালো যন্ত্রণা, হাহাকার, প্রতিবাদের সুর শুনতে পাওয়া যায়। এবং এই উইমেন্স ডের মধ্যে বিশেষ করে যে নারী নির্যাতন, মেয়েদের যে একটা নিগৃহীত, নিপীড়িত, নির্যাতিত একটা অত্যাচারিত একটা অবস্থান, তার বিরুদ্ধে একটা প্রতিবাদ, একটা নারী যে বঞ্চিত হচ্ছে সমাজে তার অধিকার থেকে, সে যে পীড়িত হচ্ছে, সেই বিষয়টাই যেন তুলে ধরা হয়, সেটাই প্রধান একটা বিষয় হয়ে দাঁড়ায় এই উইমেন্স ডের সেলিব্রেশনে। এবং সেখান থেকে আরেকটা ইস্যু যেটা বেরিয়ে আসে, ডিরেক্ট আউটকাম, সেটা হচ্ছে যে মহিলাদের, নারীদের যে একটা গৌণ অবস্থান, একটা সেকেন্ডারি পজিশন এবং ডিপেন্ডেন্ট পজিশন। নারী মহিলা স্বনির্ভর নয়। এবার এই নারী মহিলা যে স্বনির্ভর নয়, এইটা কিন্তু অ্যাপ্লিকেবল অনলি ইন থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ বা ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড কান্ট্রিজ। পাশ্চাত্য দেশে, ইউরোপে, আমেরিকায় যেখানে মহিলারা স্বনির্ভর, আর্নিং, ইকোনমিক্যালি ইন্ডিপেন্ডেন্ট, সেখানে কিন্তু এই ইস্যুটাকে প্রয়োগ করলে আর উইমেন্স ডে প্রযোজ্য হচ্ছে না। সুতরাং এই ইস্যুটা ইজ নট দ্য ইস্যু। এবং আমরা যত আরও ফার্দার এটাকে অ্যানালাইজ করব, আমরা দেখব যে মেয়েদের ইনসিকিউরিটি, মেয়েদের ডিপেন্ডেন্স অন দি আদার জেন্ডার, পুরুষের উপর নির্ভরতা এবং মেয়েদের একটা নিরাপত্তাহীনতা, এটা কিন্তু আসল কারণ নয়। যেটা আমরা জিওগ্রাফিক্যাল লোকেশন থেকেই, সোশ্যাল ক্লাইমেট থেকেই আমরা দেখতে পারি যে সেটা কিন্তু আসল কারণ নয়। মেন সমস্যাটা অন্য জায়গায়। মেন সমস্যাটা কোথায়? মেন সমস্যাটা হচ্ছে যে এই নারী পুরুষ, এই যে বিচারটা, এটা বেসিক্যালি একটা জেন্ডার ডিফারেন্স, একটা ফাংশনাল রোলকে ইন্ডিকেট করে। যে কিছু কিছু ফাংশন, কিছু কিছু ক্রিয়া মহিলারা করবে ফিমেলের জন্য, কিছু কিছু ক্রিয়া পুরুষের জন্য। এই ফাংশনাল রোলটা আরও সংকীর্ণ চিন্তন মননের জন্য আলটিমেটলি গিয়ে একটা অপারেশন অ্যান্ড
ডিপ্রাইভেশনের জায়গায় দাঁড়িয়েছে। যেরকম আমাদের ব্রাহ্মণ, বৈশ্য, শূদ্র, এই যে বর্ণ বিভাগটা, তো এই ডিভিশনটা, এই যে বিভাজনটা, এটা বেসিক্যালি একটা রাইট অ্যান্ড লেফট, যেরকম আমাদের ব্রেন, হিউম্যান ব্রেন, রাইট ব্রেন আর লেফট ব্রেন। এবার লেফট ব্রেন হচ্ছে লজিক, অ্যানালিটিক্যাল ফাংশন সম্পাদিত করে, আর রাইট ব্রেন হচ্ছে ক্রিয়েটিভ আর আর্টিস্টিক। এবার যার যে ব্রেনের অংশটা ডমিনেন্ট, তার মধ্যে সেই বৈশিষ্ট্যগুলো বেশি প্রকট হবে। সেখানে আমরা লজিক্যাল, অ্যানালিটিক্যাল লেফট ব্রেনকে বলছি মেল, আর ক্রিয়েটিভ, আর্টিস্টিক রাইট ব্রেনকে বলছি ফিমেল। কারণ একটা আমাদের ফাংশনের নামকরণ আছে। একটা অ্যাটমের মধ্যে যে প্রোটন আর ইলেকট্রন, তো প্রোটন সবসময় পজিটিভ এনার্জি ক্যারি করে, ইলেকট্রন সবসময় নেগেটিভ এনার্জি ক্যারি করে। এটা ইলেকট্রিক্যাল পোলারিটি, এবং ফ্লো করে ইলেকট্রন। যখনই কোনো কিছু ফ্লো করছে, মুভমেন্ট হচ্ছে, তখনই সেটা ফেমিনাইন হয়ে যাচ্ছে। আমাদের হিন্দু সনাতন ধর্মের দেবাদিদেব মহাদেবের যে একটা রূপ অর্ধনারীশ্বর, বোথ মেল অ্যান্ড ফিমেল, জেন্ডার ইজ ফ্লুইড, ইট ইজ নট ফিক্সড, পজিটিভ অ্যান্ড নেগেটিভ। এবার সোশ্যাল কনস্ট্রাক্ট যেটা, এই সোশ্যাল কনস্ট্রাক্টের কারণে একটা সমস্যা এসে দাঁড়াচ্ছে। চিরকাল ইতিহাস যদি আমরা দেখি, তাহলে মাদার গডেস, মাতৃরূপ, এটা শুধু আমাদের হিন্দু ধর্ম নয়, রোমান, গ্রিক, ব্যাবিলনিয়ান, মেসোপটেমিয়ান, মায়ান, সর্বত্র মাদার গডেস। যে গ্রেট উম্ব অফ ক্রিয়েশন, শিশু যেরকম, ভ্রূণ যেরকম মায়ের শরীরের মধ্যে শিশুকে ধারণ করছে, সেরকম এই পৃথিবীর উপর সমস্ত সৃষ্টির একটা ক্রমবিকাশ হচ্ছে, গ্রোথ হচ্ছে, এভলিউশন হচ্ছে। সেই জন্য মাদার আর্থ হচ্ছে দ্য গ্রেট কসমিক উম। তো ইস্যুটা নারীকে নিয়ে নারী দিবস নয়, ইট ইজ নট, ইস্যু ইজ নট কনসার্নিং ফিমেল, ইস্যুটা হচ্ছে ফেমিনাইন। যে ফেমিনাইন পাওয়ারটা আমরা যে দেবদেবীদের দেখি, ছবি দেখি, পৌরাণিক কাহিনীর যদি ছবি দেখেন, তাহলে সমস্ত দেবতারা অলংকার ব্যবহার করত, মাথা থেকে পা অবধি, সে ভয়ঙ্কর সাজ। এখন আজকে আধুনিক যুগে একটা পুরুষ মানুষ যদি অলংকার ব্যবহার করে, তাকে লোকে পাগল বলবে, সাইকিয়াট্রিক ট্রিটমেন্ট করতে বলবে। তো ট্রাইবালসদের মধ্যে, নেটিভ ইন্ডিজেনাস পিপলদের মধ্যে এখনও সেই প্রথাটা আছে। কিন্তু মডার্ন সিভিলাইজেশন, আধুনিক সভ্যতায় শুধুমাত্র মহিলাদের অলংকার ব্যবহার দেখা যায়, এবং পুরুষদের তো প্রায় নিষিদ্ধ। ম্যাক্সিমাম গলায় একটা চেন, হাতে একটা ব্রেসলেট, আঙুলে একটা আংটি, এই অবধি। এবং আমরা যদি ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স দেখি, সেখানেও কিন্তু আমরা দেখব পুরুষরা, মেল ডান্সার্স যথেষ্ট পরিমাণে অর্নামেন্টস ব্যবহার করে পারফরমেন্সের সময়। সমস্যা হচ্ছে যে আমাদের যে সার্ভাইভাল টুলস,
অস্তিত্ব বজায় রাখার জন্য যে অন্ন বস্ত্র আশ্রয় প্রয়োজন, সেটাই আমাদের প্রধান চিন্তার বিষয়, প্রধান ফোকাস হয়ে গেছে। বিয়ন্ড সার্ভাইভাল, অস্তিত্বটা বজায় রাখার বাইরে যে আরও ফাইনার ডাইমেনশনস আছে জীবনে, সেগুলো নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। অস্তিত্বকেই আরও কত এক্সিস্টেন্সকে, ভালো থাকা, ভালো খাওয়া, ভালো পড়া, এই আউটার ওয়ার্ল্ডকে, বাহ্যিক জগৎকে আরও কত উন্নত করা যায়, এই নিয়েই আমাদের সমস্ত ফোকাস, আমাদের সমস্ত এনার্জি, ঊর্জা কেন্দ্রীভূত সেখানে। এখন যেহেতু আমাদের যোনিটা সর্বশ্রেষ্ঠ যোনি এবং হায়ার অ্যাবিলিটিসের জন্য ডিজাইন করা, সাটল ডাইমেনশনকে অ্যাক্সেস করার জন্য ডিজাইন করা, সেখানে সেটা হচ্ছে না বলে সমস্যা। একটা বোয়িং, খুব সাধারণভাবে বুঝুন, একটা বোয়িং 747 ওইরকম একটা সাংঘাতিক হাইটেক মডার্ন ইঞ্জিনিয়ারিং মার্ভেল, সেই বোয়িং 747 যদি রাস্তা দিয়ে চালানো হয়, আকাশে না উড়ে যদি সেটাকে রাস্তায় চালানো হয়, তাহলে সেই বোয়িং 747-এর পাইলট, চালক মহিলা না পুরুষ, দ্যাট ইজ নট দ্য ইস্যু। রেজাল্টিং কেয়াস সমান হবে। যে পাইলট বোয়িং 747টাকে রাস্তার উপরে চালাচ্ছে, আমরা যদি হাইওয়েও ধরি, শহরের রাস্তা ধরতে হবে না, শহরের রাস্তা তো ছেড়েই দিলাম, ন্যাশনাল হাইওয়েও যদি একটা ধরে নেন, যে কোনো একটা ন্যাশনাল হাইওয়ে, সেখান দিয়েও যদি একটা বোয়িং 747 চালানো হয়, তাহলে সেই বোয়িং 747টা পাইলট মহিলা না পুরুষ ইজ নট দ্য ইস্যু। মহিলাদের চালাতে দেওয়া হচ্ছে না, পুরুষরা চালাচ্ছে, সেই জন্য মহিলারা নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত, এটা কিন্তু ইস্যু নয়, এটা কোনো ভ্যালিড ইস্যু নয়। কারণ ওই 747 বোয়িংটা ন্যাশনাল হাইওয়ে দিয়ে চালানোরই কথা নয়। এইখানে হচ্ছে নারী দিবসের সমস্যা। নারীদের যে সমস্যাটা, যে প্রবলেমটা, সেটা এইখানে হচ্ছে তার উত্তরটা, যে আমরা কোন পার্সপেক্টিভ থেকে, কোন দৃষ্টিকোণ থেকে আমরা সমস্যাটাকে সমাধান করার চেষ্টা করছি। হোয়াট ইজ দ্য প্রবলেম? আগে তোমাকে প্রবলেমটা বুঝতে হবে। আমি তো প্রবলেমটাই সঠিকভাবে ধরতে পারছি না, তাহলে আমি রোগটাকে যদি সঠিকভাবে ধরতে না পারি, তাহলে আমি রোগের চিকিৎসার কোনোদিন সঠিক হবে না, এবং রোগের চিকিৎসা যদি সঠিক না হয়, তাহলে ওই রোগটা বৃদ্ধি পাবে, আরও আনুষঙ্গিক সাইড এফেক্টস আরও 100 রকম জন্মাবে। আদি যুগে, বৈদিক যুগে প্রকৃতিকে অবজার্ভ করে, পর্যবেক্ষণ করে, অবজার্ভিং নেচার, বৈদিক যুগের মানুষরা মানব জীবনকে প্রকৃতির মতো একটা অমোঘ বিধিতে, অ্যাবান্ডেন্স, হারমনি, বিউটিতে তৈরি করার চেষ্টা করেছিল। দ্যাট ওয়াজ দ্য অবজেক্টিভ, যে নেচার, প্রকৃতির মধ্যে যে ঐক্য, যে সৌন্দর্য, যে অ্যাবান্ডেন্স, প্রাচুর্য, তারই একটা রিক্রিয়েশন অ্যান্ড রেপ্লিকেশন মানব জীবনে যাতে হয়, সেই কারণে ধর্ম, কর্ম, সমাজের সৃষ্টি। ইন্সপিরেশন, প্রেরণা হচ্ছে প্রকৃতি। তো প্রকৃতির মধ্যে কিন্তু অমোঘ বিধি, কোনো হেরফের নেই, পান থেকে চুন খসছে না। সেই জন্য মানব জীবনে রুলস অ্যান্ড রেগুলেশনস, লস, প্রথম হচ্ছে ধর্ম, যা আমাকে ধারণ করবে। হিউম্যান অ্যাক্টিভিটির মধ্যে, হিউম্যান সোসাইটিতে প্রথম পুরুষার্থই হচ্ছে ধর্ম, ধৃধাতু। তো
এই সোসাইটি সমাজের যে সৃষ্টি, শিকারী হান্টার ম্যান যে আস্তে আস্তে সেটেল ডাউন করলো, যে সিভিলাইজেশন হলো, অ্যাগ্রিকালচার এলো, কৃষি আবিষ্কার হলো, এখান থেকে যে সমাজ এলো, সমাজের যে মডেলটা, দ্য মডেল অফ সোসাইটি, তার ডিজাইন, তার অরিজিন, তার ইন্সপিরেশন হচ্ছে নেচার। যে কারণে আমরা দেখেছি এনশিয়েন্ট টাইম, যে প্রাচীন যুগে চন্দ্র আর শুক্রের ওয়ার্শিপ, ইম্পর্টেন্স, প্রাধান্য, ফেমিনাইন ওয়ার্শিপ, ক্যালেন্ডার, ফেমাস মায়ান ক্যালেন্ডার, ভেনাস, এই মাদার গডেস, এই যে ফিমেল অ্যাসপেক্টটা, ফেমিনাইন, নারী একটা রূপ, এনার্জিটা ফেমিনাইন। আমাদের এই যে ইস্যুটা আজকে আমরা, যে কারণে উইমেন্স ডে মানেই একটা প্রতিবাদ, যন্ত্রণা, হাহাকারের সুর থাকে, সেলিব্রেশনের মধ্যে একটা রিভোল্ট, একটা বিদ্রোহের সুর থাকে, তার কারণই হচ্ছে যে আমাদের কনসেপ্টটা, আমাদের ওরিয়েন্টেশনটা হচ্ছে ফিমেল, একটা জেন্ডার ওরিয়েন্টেশন। যেই এই ওরিয়েন্টেশনটাকে আমরা জেন্ডার থেকে এনার্জিতে শিফট করব, সোর্সের জায়গায়, যেখানে প্রবলেমটা ফিমেল থেকে ফেমিনাইনে আমরা যেই চলে যাব, অমনি তো প্রবলেম উইল বি সলভড। কারণ দ্য ফেমিনাইন ইজ অল অ্যাবাউট রিসেপটিভিটি, ক্রিয়েটিভিটি, বিউটি অ্যান্ড হারমোনি। এবার এই রিসেপটিভিটি, বিউটি, হারমোনি, ক্রিয়েটিভিটি ফিমেলে রেস্ট্রিক্টেড নয়, এটা একটা কোনো জেন্ডারে রেস্ট্রিক্টেড নয়। এই বৈশিষ্ট্যগুলো, এই গুণগুলো, এই কোয়ালিটিগুলো সবার মধ্যে প্রয়োজন। যে কারণে উইমেন্স ডে যদি আমরা বলি, তাহলে আমরা শুধুমাত্র নারীকে নিয়ে ডিল করছি, এবং তখনই সমস্যা আসছে। প্রধান সমস্যা কি না, নারী বঞ্চিত, সমান অধিকার থেকে বঞ্চিত। কিন্তু এই ফিমেল থেকে ফেমিনাইনে আমরা যেই যাব, তখন এই উইমেন্স ডে ইজ মোর অ্যাবাউট মেন দ্যান উইমেন। কারণ ফিমেল কনসেপ্টটা যদি আমরা জেন্ডার কনসেপ্টটা ধরি, তাহলে মেয়েদের মধ্যে ফেমিনাইন এনার্জিটা অটোমেটিক্যালি, নর্মালি, স্বাভাবিকভাবে ডমিনেন্ট, প্রধান এনার্জি। কিন্তু পুরুষদের মধ্যে দ্য ম্যাসকুলাইন এনার্জিটা ডমিনেন্ট, ফেমিনাইন এনার্জিটা ডরমেন্ট, সুপ্ত। তাহলে ফেমিনাইন অ্যাঙ্গেল থেকে, যদি এনার্জির পার্সপেক্টিভ, দৃষ্টিকোণ থেকে আমাদের দেখতে হয়, তাহলে কিন্তু এই উইমেন্স ডেতে পুরুষদের একটা বড় রকমের ভূমিকা আছে, মোর অ্যাবাউট মেন দ্যান উইমেন দিস উইমেন্স ডে। মেয়েদের যে ইস্যুগুলো, যে কারণে একটা হাহাকার, প্রতিবাদের সুর ভেসে ওঠে, পুরোটাই সোশ্যাল ইস্যু, এবং এটা সুপারফিশিয়াল ইস্যু। ইট ইজ নট দ্য রিয়েল ইস্যু। রিয়েল ইস্যুটা হচ্ছে এক্সিস্টেন্সিয়াল ইস্যু। এক্সিস্টেন্সিয়াল, রিয়েল, আসল ইস্যুটা সামাজিক, সোশ্যাল ইস্যুর কারণে অ্যাড্রেসড হচ্ছে না, এবং সেই কারণে আসল ইস্যুর কোনো সমাধানও হচ্ছে না। এই যে ধরুন সতীদাহ প্রথা, সতীদাহ প্রথাটা একটা বিশেষ অ্যান্টি ফিমেল, নারীদের প্রতি একটা বিশেষ ভুল
সামাজিক প্রথা। এখন এই সতীদাহ প্রথার অ্যাবলিশড হলো, ইট ইজ বারবেরিক, ইনহিউম্যান। একটা বিধবাকে তার স্বামীর চিতায় লাফিয়ে প্রাণ ত্যাগ করতে হবে। কিন্তু এর যদি অরিজিনটা দেখেন, সতীদাহ প্রথাটা একটা সামাজিক সোশ্যাল ইস্যু হয়ে দাঁড়ালো। এই ইস্যু যে মেয়েদের জোর করে সোশ্যাল অব্লিগেশন, অব্লিগেটরি, যে বিধবা হলে তোমাকে প্রাণ ত্যাগ করতে হবে। কিন্তু যদি সতীদাহ অরিজিনাল পৌরাণিক কাহিনীতে যদি যান, তাহলে দক্ষ প্রজাপতি যখন শিবকে অপমান করে নিমন্ত্রণ না জানিয়ে যজ্ঞের আয়োজন করলো এবং সতী সেখানে গিয়ে হাজির হলো, তারপর সতীকেও অপমান করা হলো, তখন সতী যে তার শরীর ত্যাগ করলো, শরীর জ্বালিয়ে ফেললো, কি দিয়ে জ্বালালো? কেরোসিন ঢাললো, কেরোসিন ঢেলে দেশলাই জ্বালালো। তো সতী কিভাবে নিজেকে জ্বালিয়ে মারলেন? হোয়াট ওয়াজ দ্য প্রসেস? তিনি তার কুণ্ডলিনীকে জাগ্রত করেছিলেন। শি অ্যাওয়েকেন্ড দ্য সার্পেন্ট ফায়ার উইদিন, যেটা আমরা রাজস্থানেও রাজপুতদের মধ্যেও জহর ব্রত দেখি, যেটা আমরা পদ্মাবত সিনেমাতে দেখেছি। সেটা অনার, নিজেদের মর্যাদা রক্ষা করার জন্য রাজপুত মহিলারা করতেন ফায়ার, কিন্তু তারা গিয়ে আগুনে লাফিয়ে প্রাণ দিতেন। এই সতীদাহ যে অরিজিনাল সতীদাহ, যে কিন্ডলিং, অ্যাওয়েকেনিং দ্য শক্তি উইদিন, ওই কুণ্ডলিনী যে পাওয়ারটা, যে ডিভাইন ফেমিনাইন এনার্জি, যেটা দিয়ে সমস্ত পৃথিবী সৃষ্টি হয়েছে, চলছে, ওই পাওয়ারটার অ্যাওয়েকেনিং, ওই পাওয়ারটা দিয়ে, ওই অগ্নি দিয়ে সতী নিজেকে দাহ করেছিল। এবার যেই সোশ্যাল লেভেলে চলে এলো, অমনি ডিস্টর্টেড, বিকৃত হয়ে গেল। এক্স্যাক্টলি দ্য সেম থিং ইজ দ্য উইমেন্স ইস্যু। যখনই সোশ্যাল পার্সপেক্টিভে আসছে, অরিজিনালি তো প্রকৃতির অমোঘ বিধিকে পর্যবেক্ষণ করে, প্রকৃতির একদম একটা ক্লকওয়ার্ক প্রিসিশন দেখে মন্ত্রমুগ্ধ হয়ে বৈদিক যুগের মানুষরা এটা স্থির করেছিল যে এইরকমই আমাদের মানব জীবন প্রয়োজন। এই ঋতম বৃহতের মতোই একটা প্রাচুর্যের, সৌন্দর্যের, মেলবন্ধনের জীবন চাই। সেখান থেকেই ধর্মকর্ম ইত্যাদি, সমাজ গঠন। কিন্তু আলটিমেটলি সোশ্যাল লেভেলে এলেই যেই ডেরিভেটিভ হয়ে গেল, ডেরিভেটিভ হলে একটা করাপশন হবেই। এই যে ধরুন আমরা পুরুষ মানুষদের শ্রী বলে সম্বোধন করি, শ্রী অমল বাসু, শ্রী শ্যামল মিত্র, শ্রী শব্দটা তো আসলে ফেমিনাইন। কোত্থেকে আসছে? শ্রীম, লক্ষ্মী বীজ। আমরা মেয়েদের বলি শ্রীমতী, পুরুষদের বলি শ্রী, শ্রীমতী আর শ্রী, কিন্তু অরিজিনটা হচ্ছে শ্রী, যেন শ্রী বিদ্যা। এটা হচ্ছে ওই থিওরি অফ ক্রিয়েশন, যে শক্তি দিয়ে, যে পাওয়ার দিয়ে হোল ক্রিয়েশন তৈরি, দ্য ফেমিনাইন কোয়ালিটি। সেই ফেমিনাইন কোয়ালিটিটার রিকোয়ারমেন্ট। মেল ফিমেলটা তো ফর্ম, এবং যেই ফর্ম এসে গেল, রূপ এসে গেল, তখনই একটা ইগো অহংকার এলো।
যে পুরুষ বেশি শক্তিশালী, পুরুষ বেশি ইম্পর্ট্যান্ট, সঙ্গে সঙ্গে ইগো এলো। তো মেয়েদের সাবজুগেশন অপারেশনটা ইজ নট দ্য ইস্যু, ইট ইজ দ্য এফেক্ট। এই কুণ্ডলিনী যে শক্তিটা, সেইটার অ্যাওয়েকেনিংটা ইজ দ্য অ্যাকচুয়াল সলিউশন। এবার মূলাধার চক্রে আমাদের যেখানে টেল বোন, সেখানে এই যে কুণ্ডলিনীটা 3.5 প্যাচে মা কুণ্ডলিনী, দ্য ডিভাইন ফেমিনাইন এনার্জি, দ্য ক্রিয়েটিভ এনার্জি অফ দ্য ইউনিভার্স যে সুপ্ত হয়ে আছে, এটা কি শুধু ফিমেল বডিতে থাকে? এটা তো শুধু ফিমেল বডিতে থাকে না, জিনিসটা আমাদের বুঝতে হবে। উইমেন্স ডে বলে চিৎকার করে, হাহাকার করে, প্রতিবাদ করে লাভ হবে না, আজ অবধি হয়নি। তার কারণ এটাই, ক্রিয়েটিভ পাওয়ার অফ দ্য ইউনিভার্স, যে ক্রিয়েটিভ পাওয়ার দিয়ে বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে, যেটা মানবজনিতে টেলবোনের ওখানে মূলাধারে অবস্থিত, সেটা কি মানবজনির মধ্যে শুধু নারী দেহে আছে? নারী দেহে থাকে, পুরুষ দেহে কি থাকে না? পুরুষ দেহেও থাকে। তাহলে পুরুষ দেহতে এটা থাকার দরকার কি? এটা তো পুরোপুরি ফেমিনাইন এনার্জি। পুরুষ আর নারী নির্বিশেষে দুটো দেহতেই এই কুণ্ডলিনীর শক্তি সুপ্ত হয়ে টেলবোনের ওখানে 3.5 প্যাচে অবস্থান করে আছে। তা এইখানে এই শক্তি যতক্ষণ না জাগ্রত হচ্ছে, ফিজিক্যালি আউটওয়ার্ডলি নারী পুরুষের যে চেহারায় পার্থক্য, তারতম্য, আউটওয়ার্ডলি এটা বাহ্যিকভাবে এই সমস্যা থাকবেই, কারণ তখন আমরা অহংকার দ্বারা চালিত। এবার যেটা প্রথমেই বললাম যে মেয়েদের স্বাধীনতা, মেয়েদের একটা আর্থিক স্বনির্ভরতা, কোটি কোটি উদাহরণ আছে যেখানে মেয়েরাই মেয়েদের টর্চার করছে, অত্যাচার করছে। সাস ভি কভি বহু থি। নিজেদের বাড়িতেই দেখুন না, যারা আমাদের সেবিকা কাজ করতে আসে, কাজ করে মাস মাইনে বাড়ি নিয়ে যায়, তারা তো আর্থিকভাবে স্বনির্ভর, কিন্তু আর্থিক স্বনির্ভরতা থাকলেও, আর্থিক উপার্জন থাকলেও সামাজিক কারণে স্বামীর কাছে নির্যাতিত। এখানে আমাদের মেল ফিমেল শরীর, বডিটা ইজ নট দ্য ইম্পর্ট্যান্ট। এবং এই যে ফাইন্যান্সিয়াল ওরিয়েন্টেশনটা, ইকোনমি ড্রিভেন ওয়ার্ল্ড, এই ইকোনমি, এই ফাইন্যান্স, এটা কি? এটা তো মানি পাওয়ার, তো শক্তি, লক্ষ্মী বাই ইটসেলফ ইজ আ ফেমিনাইন এনার্জি। এবং এই ফেমিনাইন এনার্জি, এই লক্ষ্মী এনার্জিটা মোর অ্যাভেলেবল টু দ্য ফিমেল বডি। মেল বডি, ফিমেল বডি, এই যে দুটো আকার, আকৃতির, রূপে, গঠনে যে পার্থক্যটা, তার মধ্যে লক্ষ্মী এনার্জিটা, ফাইন্যান্স, ইট ইজ মোর ইজিলি ড্রন, অ্যাট্রাক্টেড। নারী দেহ, নারী শরীর, নারীর গঠন এটাকে আরও অনেক সহজে আকর্ষণ করতে পারে। আমি আগে একটা ভিডিওতে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। তো ফাইন্যান্সিয়াল যে সমস্যাটা, যেই ডিভাইন ফেমিনাইনকে রেসপেক্ট করতে শিখবে, ফিমেল বডিকে নয়, ফিমেল জেন্ডারকে নয়, তখনই আমরা সামাজিক ফিজিক্যাল স্তরে চলে এলাম। ডিভাইন ফেমিনাইন এনার্জিকে রেসপেক্ট করা, ওই লেভেলে পুরুষদের পরিবর্তনটা দরকার।
এবং যে ইনসিকিউরিটির সমস্যা, নিরাপত্তাহীনতা, মহিলারা নারীরা যে নিরাপত্তাহীনতায় ভুগছে তার কারণ তো পুরুষদের নিরাপত্তাহীনতা। এবং প্রচুর ঐশ্বর্যশালী অর্থবান পরিবারের নারীরা, মেয়েরা, মহিলারা সাংঘাতিক প্রাচুর্যের মধ্যে আছে, কোনো অর্থকষ্ট নেই। অর্থকষ্ট তো জীবনে তারা দেখেও নি, অনুভবও করেনি, ভাবতেও পারে না কী জিনিস। তাদের কি সাংঘাতিক ইনসিকিউরিটি, নিরাপত্তাহীনতা। তাহলে নিরাপত্তাহীনতা, ফাইন্যান্স, দিজ আর নট দ্য ইস্যুস। ইস্যুটা হচ্ছে ফেমিনাইন এনার্জিটা, একটা ইস্যুটা হচ্ছে অপূর্ণতার, ল্যাক অফ ফুলনেস। সমস্যাটা ওইখানে। এই ল্যাক অফ ফুলনেসটা, এই ব্যালেন্সটা, ম্যাসকুলাইন আর ফেমিনাইনের ব্যালেন্স, মেল ফিমেল না, মেল ফিমেল বডি, আকার, রূপ যেখান থেকে আসছে, তৈরি হচ্ছে যেখান থেকে, তার উৎসতে যেতে হবে আমাদের, উৎসস্থলে। সেইখানে গেলে আমরা ইস্যুটাকে অ্যাড্রেস করতে পারবো, ম্যাসকুলাইন অ্যান্ড ফেমিনাইন। এবার আমাদের হিন্দু সনাতন ধর্ম, যেটা আমরা নিয়ে বহু আলোচনা করি, এই হিন্দু সনাতন ধর্মকে যদি আমরা ফলো করি তাহলে দেখব যে আমাদের ধর্মে ফেমিনাইন ডিভাইন সবসময় প্রাধান্য পেয়েছে। লক্ষ্মী নারায়ণ, উমা শঙ্কর, রাধা কৃষ্ণ, লক্ষ্মী গণেশ, ফার্স্ট মেনশনটা কিন্তু ফেমিনাইন ডিভাইনের অলওয়েজ। সেমেটিক রিলিজনগুলোতে, ইসলাম, জুডাইজম, ক্রিশ্চিয়ানিটিতে কিন্তু মেল ডিভিনিটি, ম্যাসকুলাইন ডিভিনিটি, কিছুটা মেরির, মাদার মেরির প্রচলন আছে। কিন্তু হিন্দুইজমে ইকুয়াল রোল, সমান রোল, এবং ফেমিনাইন এনার্জিটাই ক্রিয়েটিভ প্রিন্সিপাল। এই জায়গাটা থেকে সমস্যাটা তৈরি হচ্ছে। এবং যেরকম যে কোনো দেবী মন্দিরে, শক্তিপীঠে গেলে আপনার দেবী দর্শনের পর ভৈরব দর্শন না হলে যেরকম আপনার দর্শন অসম্পূর্ণ হলো, ঠিক সেই রকম আপনি যদি কোনো শিব মন্দিরে যান, সেখানে গিয়ে যদি পার্বতীর দর্শন না করেন তাহলে আপনার সেখানেও দর্শন কিন্তু অসম্পূর্ণ থাকছে। আমি যখন পঞ্চভূতস্থলম দর্শন করেছিলাম 2019 ডিসেম্বরে, প্রত্যেকটা মন্দিরে কিন্তু ওরা ওখানে কনসর্ট পার্বতীকে সন্নিধি বলে। সে অনেক দূরে, বিশেষ করে জম্বুকেশ্বরের যে পঞ্চভূত লিঙ্গ, সেখান থেকে যে অখিলেন্দ্রেশ্বরী মূর্তি, সে প্রচুর হাঁটতে হয়েছিল, অনেকটা দূরে, একটা আলাদা একদম এলাকায়। কিন্তু মাস্ট, দেবী দর্শনে গেলে, দেবী মন্দিরে গেলে ভৈরব দর্শন মাস্ট, শিব মন্দিরে গেলে সেখানে পার্বতী দর্শন মাস্ট, অসম্পূর্ণ। সেখানে কোনো যেহেতু দেবী মন্দির দেবী আসল, যেহেতু শিব মন্দির শিবই আসল, এই কনসেপ্টটাই কিন্তু নেই। দ্যাট ইজ আ ব্যালেন্স। এই এনার্জি লেভেলে ভাবতে হবে। যখনই এনার্জি লেভেল থেকে ম্যাটারে এলো এনিথিং, অবভিয়াসলি তার পাওয়ার, স্ট্রেংথ কমে গেল এবং সেখানে ডিস্টর্শন হবেই হবে, করাপশন হবেই হবে। সুতরাং যে প্রকৃতিকে দেখে মুগ্ধ হয়ে বৈদিক যুগের মানুষ সমাজ গঠন করেছিল, সেই সমাজের মধ্যে একটা থিঙ্কিংয়ের মধ্যে করাপশন অ্যান্ড ডিস্টর্শন তো আসবেই।
আমরা বলি শক্তি, ইয়া দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা। এটা একটা পাওয়ার, একটা ফোর্স, একটা এনার্জি উইচ মুভস দ্য ইউনিভার্স। যে বিগ ব্যাং হলো, সায়েন্টিস্টরা বিজ্ঞান যেটা বলে বিগ ব্যাং, বিগ ব্যাংয়ে কী হলো? এই তো সাউন্ড, লাইট, কনসিয়াসনেস, তারই একটা এক্সপ্লোশন, বিস্ফোরণ হলো। এবং ওই পাওয়ার, শক্তি, যে প্রথম ফার্স্ট বিগ ব্যাং মুভমেন্ট, সেখান থেকে তারপর তার ফ্লো। সুতরাং সলিউশনটা কখনোই আমরা যে লেভেলে প্রতিবাদ করছি, যন্ত্রণা প্রকাশ করছি, সেই লেভেলে হবে না। বিকজ ইট ইজ দ্য এফেক্ট, ইট ইজ নট, উই আর নট লুকিং অ্যাট দ্য কজ। যতক্ষণ না কজকে ধরবো, কারণটাকে ধরবো, ততক্ষণ কিন্তু আমাদের সমাধান পাওয়া অসম্ভব। এই যে স্পিরিচুয়ালিজম নিয়ে এত মুভমেন্ট, স্পিরিচুয়ালিজম ইজ নাইদার মেল নর ফিমেল। পুরুষ প্রকৃতি, শিব শক্তি, এই দুটো পোলারিটি, দুটো প্রয়োজন। ক্রিয়েটারের ক্রিয়েটিভ পাওয়ার দিয়ে সে ক্রিয়েট করছে। এবার ক্রিয়েটার বড় না তার ক্রিয়েটিভ পাওয়ার বড়, না তার ক্রিয়েশন বড়, এই প্রশ্নই রিডান্ডেন্ট, ইররেলেভেন্ট, বিকজ ইট ইজ অ্যাকচুয়ালি অল ওয়ান। সেটা আমাদের বোঝার ক্ষমতা নেই, আমাদের সেই পারসেপশনটা নেই। আরেকটা জিনিস, এটা খুব ইম্পর্ট্যান্ট, এটা ডক্টর করণ সিং একটা জায়গায় একবার একটা স্পিচে উল্লেখ করেছিলেন যে আমাদের ভারতবর্ষের যে স্বাধীনতা সংগ্রাম হয়েছিল, সেই স্বাধীনতা সংগ্রামের যে ওয়ার ক্রাই, স্বাধীনতা সংগ্রামে যে উদ্বুদ্ধ হয়ে হাজার হাজার যুবক নির্দ্বিধায় প্রাণত্যাগ করেছে, সেই ওয়ার ক্রাই বন্দে মাতরম, এই যে বন্দে মাতরম, এই যে একটা ফেমিনাইন ডিভাইন মাদার, তার মধ্যে এতটা পাওয়ার যে সেই পাওয়ারটা ইজ নট লিমিটেড টু দ্য স্পিরিচুয়াল রেলম। এত বড় একটা ইন্ডিপেন্ডেন্ট মুভমেন্টকে ইলেকট্রিফাইড করে দিল। ইন্ডিপেন্ডেন্স মুভমেন্টের একটা আলাদা ডাইমেনশন চলে এলো বন্দে মাতরম। তো ইস্যুটা আমাদের এই উইমেন্স ডেতে, ইস্যুটা ফিমেলকে নিয়ে নয়, not with the female body, not with the female entity, but with the feminine energy. যে feminine energyটা available both in the male and the female body, that itself is enough to validate the fact যে এই মেল ফিমেল কনফ্লিক্টটাই একটা মোস্ট ইউজলেস, অর্থহীন এবং কেওটিক একটা সিলি, বোকা একটা জিনিস। কারণ ওই ফেমিনাইন এনার্জিটা অ্যাজ মাচ অ্যাভেলেবল টু দ্য ফিমেল বডি অ্যাজ ইট ইজ অ্যাভেলেবল টু দ্য মেল বডি। এবার এই ফেমিনাইন এনার্জিটা জাগ্রত হলে একটা মানুষের মধ্যে যে কোয়ালিটিসগুলো আসে, ওই ফেমিনাইন কোয়ালিটিসগুলো, রিসেপটিভিটি, ক্রিয়েটিভিটি, কম্প্যাশন, ওই কোয়ালিটিসগুলো জাগ্রত হলেই তখন সমাজ ব্যবস্থার মধ্যে যে অ্যাপ্রোচ, যে রেসপন্স, সেটা পরিবর্তন হবে। সেটা শুধু পুরুষদের জন্য পরিবর্তন না, সেটা মহিলাদের, নারীদের জন্য পরিবর্তন প্রয়োজন। সাংঘাতিক টাইরেন্ট মহিলারাও আছেন, তো ঘরে ঘরে আছে, সাজবি কবি বহুতি। তো ইস্যুটা তা নয়, ইস্যুটা উই হ্যাভ টু লুক অ্যাট দ্য ইস্যু অ্যাট দ্য বিগার পিকচার। এবং যেহেতু আমাদের সনাতন ধর্মের এই ফেমিনাইন এনার্জির এতটা ইম্পর্টেন্স,
সবসময় ফার্স্ট মেনশন রাধা কৃষ্ণ, উমা শঙ্কর, লক্ষ্মী নারায়ণ। কারণ এই ক্রিয়েটিভ প্রিন্সিপালের অভাবেই ক্রিয়েশন হয় না। তাহলে ক্রিয়েশন না হলে কি হবে? ডিস্ট্রাকশন। তাহলে যতক্ষণ না আমরা এই ক্রিয়েটিভ প্রিন্সিপালকে জাগ্রত করতে পারছি, যে ধ্বংসলীলাটা আমরা আমাদের এই সমাজে দেখছি, যার জন্য এই উইমেন্স ডেতে এত প্রতিবাদ, এত হাহাকার, এত যন্ত্রণার সুর শোনা যায়, সেই ক্রিয়েটিভ প্রিন্সিপালকে জাগ্রত করলেই কিন্তু আমাদের উইমেন্স ডে শুধু সার্থক নয়, ফেমিনাইন প্রিন্সিপালটাকে আমরা যথার্থ মর্যাদা দিতে পারবো, যেটা ইজ দ্য রিয়েল রিকোয়ারমেন্ট। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।